a country decides that they will deliberately, persistently, unrepentantly continue with terrorism, we have a right to defend our people against terrorism. We will exercise that right. How we exercise that right is up to us. সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বিশাল কম্পন শুরু হয়ে গিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চেন্নাইয়ে এক অনুষ্ঠান থেকে সরাসরি যে বার্তা দিয়েছেন তা কি আপনারা শুনেছেন? তিনি স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসবাদ এবং ভালো সম্পর্ক কখনো একসাথে চলতে পারে না। এই কথাটি কেবল পাকিস্তানের জন্য নয়, এটি বর্তমান বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসের জন্য এক বিশাল রেড সিগন্যাল। জয়শঙ্কর সাহেব কূটনীতিককে বলেছেন ভদ্র ভাষা, সাধারণ জ্ঞান, অর্থাৎ আপনি যদি ভারতের ক্ষতি করেন ভারত আপনার উপকার করবে না। খুবই সিম্পল হিসাব। গত 17 মাস ধরে বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক এবং কূটনৈতিক ব্যবস্থা তারা নিয়েছে এবং যেগুলো থেকে তারা বেরিয়ে এসেছে, ট্রান্সশিপমেন্ট হতে শুরু করে, তার পরিণাম কি আমরা টের পাচ্ছি না? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ইউনূস রেজিমের ভারত বিরোধী অবস্থান আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং কেন দিল্লি এখন আর ঢাকার সাথে ব্যালেন্স করার ধার ধারছে না। আমরা আরেকটু শুনি ওনার বক্তব্যটা। Nobody can tell us what we should do or not. We will do whatever we have to do to defend ourselves. It's a common sense proposition. Now, again, as I said, a lot of it is goodwill. Many years ago, we agreed to a water arrangement, water sharing arrangement, because the belief, the underpinning of that was, it was a gesture of goodwill, because for good neighborliness we were doing it. But if you had decades of terrorism, there is no good neighborliness. If there is no good neighborliness, you don't get the benefits of that good neighborliness. You can't say, I will... বাংলাদেশের সফর নিয়ে প্রশ্নের উত্তরে ডক্টর এস জয়শঙ্কর যা বলেছেন, যদি কোনো দেশ জেনে বুঝে ধারাবাহিকভাবে এবং অনুশোচনা ছাড়াই সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার পথ বেছে নেয়, তাহলে আমাদের জনগণকে সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করার অধিকার আমাদের আছে। সেই অধিকার প্রয়োগ করার পূর্ণ অধিকারও রয়েছে আমাদের। আত্মরক্ষার ক্ষেত্রে আমরা কি করব বা কি করব না, এই বিষয়ে আমাদের কেউ নির্দেশনা দিতে পারে না। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করার অধিকার আমাদের আছে। আরেকটু শুনি এই বক্তব্যটা উনি কি বলেছেন। Please share water with me, but I will continue that India's growth is today a lifting tide. That if India grows, all our neighbors will grow with us. They will have many more opportunities. I think that, in a sense, is the message which I also took to Bangladesh. And yes, they are right now heading for their elections. We wish them well in that election. We hope that once things settle down, as I said, the sense of neighborliness. বাংলাদেশের ব্যাপারেও উনি ক্লিয়ার এবং স্পষ্ট কথাটা বলেছেন যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পরবর্তীতে যে সরকার আসবে তার সাথে ভালো সম্পর্কের আশা করছেন এবং সেক্ষেত্রে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে আগাবে। আমরা এই বিষয়ের উপরে যে খবরটা আছে সেটা একটু দেখে আসি। সন্ত্রাসবাদ ও সুসম্পর্ক একসঙ্গে নয়, জয়শঙ্করের করা বার্তা। ভারতের নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি নিয়ে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ এশিয়া। চেন্নাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অত্যন্ত সরল ভাষায় এই নীতির মৌলিক ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যের মূল সুর স্পষ্ট ছিল, সুসম্পর্ক, সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। দেখেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, ভারতের নিরাপত্তা উদ্বেগ নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর কূটনীতিকে সংজ্ঞায়িত করেছেন ডেমোক্রেসি ইন কমন সেন্স ইন পলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ভদ্র ভাষার ব্যবহার বলেছে। এখন বাংলাদেশ ব্যাপারে তারা কি বলেছে? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত চায় তার অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিবেশী দেশগুলো উপভোগ করুক। তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচনের জন্য শুভকামনা জানাই এবং আশা করি স্থিতিশীল হলে এই অঞ্চলের প্রতিবেশী সুলভ সম্পর্ক আরো শক্তিশালী হবে। এখন এই জয়শঙ্কর সাহেব, প্রতিবেশী যদি আপনার ক্ষতি না করে তবে ভারত তার সর্বোচ্চ দিয়ে তার পাশে দাঁড়াবে, এই কথাটা তিনি বলেছেন। উদাহরণ দিয়েছেন শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে $4 মিলিয়ন সাহায্যর কথা। তিনি মনে করিয়ে দিয়েছেন কোভিডের ভ্যাকসিনে মৈত্রী আর ইউক্রেন যুদ্ধের খাদ্য সংকটের কথা। সবগুলো জায়গাতে কিন্তু তাদের সেই অবস্থান, বন্ধু সুলভের অবস্থান রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখন কি হচ্ছে? 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীলতা করার যে নীল নকশা আইএসআই এবং সিআইএ তৈরি করেছে তা দিল্লিকে নজর এড়িয়েছে।
না, জয়শঙ্কর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এক হাতে সন্ত্রাসবাদ, ভারত বিদ্বেষী উগ্রবাদকে আশকারা দেবেন, আর অন্য হাতে ভারতের দেওয়া ট্রানজিট কানেক্টিভিটি আর সস্তা বিদ্যুৎ জ্বালানি সুবিধা ভোগ করবেন, সেই দিন এখন শেষ। সিন্ধু জল চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তিনি আসলে বাংলাদেশের গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে এক বড় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। গত 17 মাস ধরে বাংলাদেশে কি চলছে? ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে প্রতিটি দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা কিন্তু সেই জিনিসটা দেখছি। ভারতের দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা কার্যত বন্ধ। এর ফলে বাংলাদেশের আমদানি রপ্তানি খরচ কত বেড়েছে তা কি সাধারণ মানুষ জানে? ভারতের ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের হাজার হাজার রোগী উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা ভারতকে হুমকি দেওয়া, এর সুফল কি আমরা পাচ্ছি? না। 85 ইউনূস সরকার মনে করেছিল আমেরিকাকে তেল দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভারতের মতো প্রতিবেশী যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার অর্থনীতি যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তার প্রমাণ আমাদের বর্তমান বাজার দর। জয়শঙ্করের এই বক্তব্য আসলে 85 ইউনূসের প্রতি একটি চূড়ান্ত বার্তা। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। জয়শঙ্কর পাকিস্তান এবং পশ্চিমের প্রতিবেশীর নাম উল্লেখ না নিলেও তার তীরের লক্ষ্য ছিল ঢাকাও। তিনি বলেছেন, যদি কোনো দেশ ক্রমাগত সন্ত্রাসবাদ চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আমাদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। বাংলাদেশ এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যেভাবে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে, যেভাবে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাথে বাংলাদেশের নতুন যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে, তা ভারতকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য করতে পারে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিগন্যাল। দিল্লি এখন আর কেবল মৌখিক প্রতিবাদে সীমাবদ্ধ নাই, তারা ইতিমধ্যে বাংলাদেশের উপর বিভিন্ন পরোক্ষ অবরোধ করেছে, যার প্রভাবে আমাদের অর্থনীতি কিন্তু এখন ধুঁকছে। ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন করত, কিন্তু এতে বাংলাদেশের কোষাগারে কোটি টাকা জমা আসতো। কিন্তু এখন সেই সুবিধা বন্ধ। ভারত বিকল্প হিসেবে মিয়ানমার এবং তার নিজস্ব করিডোর ব্যবহার করে বেড়াচ্ছে। 85 ইউনূস সাহেব, আপনি ভেবেছিলেন ভারতকে ট্রানজিট না দিলে ভারত বিপদে পড়বে, কিন্তু বাস্তবতা হলো ভারত বড় দেশ, তারা বিকল্প বের করে নিয়েছে। কিন্তু বাংলাদেশ তার আয়ের একটি বড় উৎস হারিয়েছে। ভারতের জলোচ্ছ্বাসের মতো প্রবৃদ্ধির যে সুফল দক্ষিণ এশিয়ার পাওয়ার কথা ছিল, তা আজ বাংলাদেশ তা থেকে বঞ্চিত কেবল এই সরকারের একরোখা এবং সন্ত্রাসবাদী মনোভাবের জন্য এবং ভারত বিদ্বেষী নীতির কারণে। জয়শঙ্কর বলেছেন, আমরা বাংলাদেশের নির্বাচনের শুভকামনা জানাই এবং আশা করি স্থিতিশীল পরিবেশ আসবে। এই শুভকামনার আড়ালে এক বিশাল কিন্তু আছে। ভারত চায় এমন একটি সরকার যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিবে না। 85 ইউনূস এবং জামাত এনসিপি জোট যে ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় তবে তা করার জন্য তার কাছে 2900 সহিংস পরিসংখ্যান, কিন্তু সহিংসতার পরিসংখ্যান তার কাছে আছে, যেগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে গত 17 মাসে ঘটেছে। তেমনি অর্থনৈতিক চাপের চাবিকাঠিও আছে। জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ এবং সন্ত্রাস মুক্ত নির্বাচন ভারতের জন্য সুসম্পর্কের পুনরুদ্ধারের একটা মাধ্যম হতে পারে। বন্ধুরা, জয়শঙ্কর সাহেবের এই বক্তব্য কি কেবল কূটনীতিক আলাপ, নাকি এটি যুদ্ধের দামামা? 17 মাস ধরে আমরা দেখছি কিভাবে প্রতিবেশী ভারতের সাথে শত্রুতা করে আমরা বন্ধুহীন হয়ে পড়েছি। পাকিস্তান বা অন্য কোনো দেশ আমাদের শ্রীলঙ্কার মতো বিপদে $4 বিলিয়ন নিয়ে পাশে দাঁড়াবে, নাকি 85 ইউনূস সাহেব দেশের সার্বভৌমত্ব বিদেশের কাছে বন্ধক রেখে আমাদের অর্থনীতি শ্মশানে পরিণত করবেন? প্রতিবেশী বদলানো যায় না। ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে অস্থিতিশীল করে বাংলাদেশকে উন্নতি করতে পারা যাবে না। এটাই দুর্লভ সত্য। এই সত্য যারা বোঝে না তারা দেশের শত্রু। আপনারা কি মনে করেন জয়শঙ্করের এই কড়া বার্তার পর এই 85 ইউনূস কি তার পথ পরিবর্তন করবেন, নাকি বাংলাদেশের অর্থনীতি আরো রসাতলে যাবে? কমেন্ট করে আপনার পরিপূর্ণ যুক্তি এবং মতামত দিবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। ভারতের সাথে সুসম্পর্ক কেন আমাদের টিকে থাকা জরুরি, সত্যের লড়াইয়ে আমরা আপনার সাথে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে জয়শঙ্করের যে বক্তব্য এবং উপস্থাপনা, সেখানে কিন্তু খুব সুচারুরূপে বাংলাদেশকে যে টাইম লাইনটা দিয়ে দেওয়া হয়েছে, যে টার্গেটটা দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে ব্যত্যয় যদি হয় তাহলে ভারত যে এর বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা, সেটা অর্থনৈতিক এবং সামরিক দুটোই নিতে পারে। এর মাধ্যমে একটা সিগন্যাল কিন্তু দিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ যদি সঠিক পথে না আসে তাহলে সামরিক ব্যবস্থাও আসতে পারে। সুতরাং আমাদের জন্য খুব
খুব অস্থির সংকেত অপেক্ষা করছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।